This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি ঠোঁটকাটা আপনাদের প্রত্যেককে জানাই ওয়ার্ম ওয়েলকাম। টিভি9 বাংলার ঠোঁটকাটা আপনাদের স্বাগত জানাচ্ছে। তোফা বলার মতো কাল একটা ম্যাচ হলো বটে। গোটা দেশ এই জয়টার অপেক্ষার জন্য বসেছিল। টিম ইন্ডিয়া যখন জিতলো, মোবাইলে 30 কোটির বেশি দর্শক তখন খেলা দেখছেন। ভাবুন, 30 কোটির বেশি টিভির দর্শকের বাইরে, মানে কখন এই রকম একটা উত্তেজক ম্যাচ মানুষ দেখে যখন গোটা দেশ বসে আছে। আমি সংখ্যাটা আবার বলি, 30 কোটি। সময়টা বঙ্গ রাজনীতি সৌজন্যে খুব অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ঘড়িতে তখন ঠিক রাত 12টা। যখন হরমনপ্রীতরা কাপ হাতে পেলেন তখন আরও রাত গড়িয়ে গেছে। রাতে বিশ্বজয়ের ঠিক পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হলো ট্রোল। কে কি লিখলেন আপনারা অনেকেই হয়তো দেখেছেন। কেউ লিখলেন, রাতে মেয়েরা বেরোলো, বিশ্বকাপ নিয়ে ফেরে। টার্গেট কে বা কারা? সমঝদার যদি আপনি হন তাহলে ইশারা হি কাফি হ্যায়। এবার একটা কুইজের প্রশ্ন করি আপনাদের। আচ্ছা বলুন তো, প্রথম বাঙালি বিশ্বজয়ী ক্রিকেটার কে? হলফ করে বলতে পারি, পাড়ায় পাড়ায় কুইজে যদি এই প্রশ্নটা করা হয় তাহলে চিরতরে ঠাঁই পেয়ে গেল উত্তরটা, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় নন। 2003-এ ভারত পারেনি, এবার পারল। উত্তরটা আসলে রিচা ঘোষ, বাংলার রিচা ঘোষ। তিনি বাংলার গর্ব। শিলিগুড়ির রিচা ঘোষ, তিনি শিলিগুড়ির তো গর্ব বটেই। উইকেটের পিছনে রিচা মহেন্দ্র সিং ধোনির মতোই বিশ্বাসযোগ্য। রিচার ব্যাটও ধোনির মতোই চলে। পরের দিকে নেমে রান রেট আকাশে তুলে দেওয়ার কাজটা ছিল রিচার। বাংলার নিজের মেয়ে কাজটা করেছে কি করেনি সেটা আপনিই বলুন। বাংলার নিজের মেয়ে রিচা। একটা বিশ্বকাপে 12খানা 6। কে বলে বাঙালির গায়ে জোর নেই? কিন্তু বাংলার গর্ব রিচাকে নিয়ে বাংলার সরকার কি খুব একটা গর্ব অনুভব করছে? মনে তো হলো না। আমি ঠোঁটকাটা, দেখুন যা বলি স্পষ্ট বলি। সরকারের যারা উপরতলা তারা তো এক্স হ্যান্ডেলে আলাদা করে একটা পোস্ট করেছেন বটে, কিন্তু রিচার কথা আলাদা করে কেউ বলেননি। ভালো কথা, ভারতীয় দলকে তারা শুভেচ্ছা জানিয়েছেন, অত্যন্ত উত্তম কথা। কিন্তু রিচা ঘোষের কোনো ডিফারেন্ট উল্লেখ নেই, আলাদাভাবে রিচা ঘোষের কোনো স্বীকৃতি নেই, আলাদা পোস্ট নেই। রাজ্য সরকার 22 বছরের রিচার জন্য পুরস্কার মূল্য ঘোষণা করেছে, চাকরি দিয়েছে, কোনোটাই এখনো কিন্তু শুনিনি, যা হওয়া উচিত ছিল হয়তো। আপনারা কি বলেন? বাংলার রাজনীতির মাঠে 4 ছক্কা হাঁকানো শুরু করে দিয়েছেন বিরোধীরা। এই রিচা ঘোষ যারা, তাদের কিছুই সম্মান নেই। আপনাদের আমি মনে করাই, কিছুদিন আগেই এই রিচা ঘোষের আত্মীয়দের তৃণমূল দ্বারা হ্যাকেলড হতে হয়েছিল। শিলিগুড়িতে তৃণমূলের অত্যাচারিত হয়ে থানায় যেতে হয়েছিল। এটা বাঙালির লজ্জা, বাংলার লজ্জা। রিচা ঘোষের পরিবারের ওপর তৃণমূল নেতৃত্ব, তাদের ওখানে তারা কী সব হামলা ফামলা করেছিলেন তার পুরনো কাগজের কাটিং আজকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অভিনন্দন গোটা টিমটাকে জানানো হয়েছে। রিচা ঘোষ নিশ্চিতভাবে আমাদের বাংলার শিলিগুড়ির এবং কৃতি প্রথম দিনেই কি করে আলাদা আলাদা করবেন একজন মুখ্যমন্ত্রী, সেটা কখনো করতে পারেন? দেখুন না, নজর রাখুন না, এত তাড়াহুড়ো কিসে? আমরা ভারতীয় জনতা পার্টিকে মনে করে দিয়ে যে ভারতবর্ষের লজ্জা, যে যখন এই ওয়ার্ল্ড কাপ ক্রিকেট চলছে তখন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারদের উপরে যৌন হেনস্থা করা হয়েছিল ইন্দোরে। অর্থাৎ মহিলাদের বেরোনোর আজাদি নেই, স্বাধীনতা নেই। এবার শিলিগুড়ি যদি বলে যে উত্তরবঙ্গের বাসিন্দা বলেই রিচা বঞ্চিত, সে কথা কি উড়িয়ে দেওয়া যাবে? কেমন যুক্তি হবে সেটা বলুন তো। শিলিগুড়ির ঋদ্ধিমান সাহা অভিমান করে বাংলা ছেড়ে ত্রিপুরায় চলে গিয়েছেন। বঞ্চনার অভিযোগে বাংলা ছেড়ে যাওয়ার তালিকাটা বেশ লম্বা। বিশ্বকাপের সেরা খেলোয়াড় দীপ্তি শর্মা, গোটা টুর্নামেন্টে 215 রান, 22 উইকেট। এই না হলে অলরাউন্ডার। রিচার মতোই দীপ্তিকে বাংলার দীপ্তি বলা যেত, কারণ উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও দীপ্তি বাংলা দলের হয়ে খেলতেন বলছি, কারণ এখন আর খেলেন না। পুলিশের ডিএসপি পোস্টে চাকরি দিয়ে দীপ্তিকে নিয়ে গিয়েছেন যোগী আদিত্যনাথ। বাংলা ছাড়া খেলোয়াড়দের তালিকাটা বেশ লম্বা।
তৃণমূল সরকারের আমলেই রাজ্য ছেড়ে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছেন শটপাট থ্রোয়ার আভা খাটুয়া। ঝাড়খণ্ডে চলে গিয়েছেন তীরন্দাজ অঙ্কিতা ভকত। 2024-এর অলিম্পিকে একটুর জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছিল অঙ্কিতার। মধ্যপ্রদেশে পাড়ি দিতে বাধ্য হয়েছেন এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। ওড়িশায় চলে গিয়েছেন জিমন্যাস্ট প্রণতি নায়ক। বাংলা ছেড়েছেন তীরন্দাজ অতনু দাসও। রাত 10টার পর মেয়েদের ক্যাম্পাস থেকে বেরোতে বারণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের একাধিক দিগ্গজ নেতাও সেই রকম হিতোপদেশ দিয়েছেন, একাধিক ক্ষেত্রে দুর্গাপুরের ঘটনার পরও দিয়েছিলেন। কিন্তু সকাল 6টাও যে নিরাপদ নয় আমাদের শহরে, সেটা কি জানতেন? সাত সকালে পুলিশ বলছে ঠিক 6:20 কলকাতার হরিদেবপুরে রাস্তার উপর পিঠে গুলি খেলেন বছর 37-এর এক মহিলা। বেলায় ঠিক 6:10-15 নাগাদ এই জায়গাটায় কিন্তু গুলি চলে এবং যে মহিলাকে গুলি চালানো হয় সে সময় কিন্তু স্থানীয় মানুষজন, আশেপাশে যেসব বাড়ি রয়েছে, তারা কিন্তু শব্দ পায়, টায়ার ফাটার মতো শব্দ পায়। যখন বেরিয়ে আসে তখন দেখে মহিলা রাস্তার মধ্যে পড়ে রয়েছেন এবং তিনি চিৎকার করছেন বাঁচাও বাঁচাও বলে। এই মৌসুমী দেবীর পাড়ার লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে? হ্যাঁ, উনি পাড়ারই তো ছিলেন। আর মানে যারা এসেছিল তারা পাড়ারই? হ্যাঁ। না আমি জানি না। আমি লালবাজার সূত্রে খবর যে এখনো পর্যন্ত যেটা পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে যে একেবারে এলাকার যারা এর মধ্যে ইনভলভ রয়েছে এবং একটা কোনো গন্ডগোল ছিল, সেই গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে। কোথায় গুলি খেলেন? স্থানীয় ক্লাবের সামনে, বাড়ি থেকে 100 মিটার দূরে মাত্র গুলিবিদ্ধ মৌসুমী মণ্ডল। তিনি বিবাহিতা, স্বামী তখন বাড়িতে ছিলেন না। রাস্তায় বেরিয়েছিলেন সকালে মৌসুমী। সেই সময় বাবলু ঘোষ নামে বছর 30-এর একটি ছেলে এসে গুলি চালিয়ে দেয়। প্রথমে এমআর বাঙুর, পরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় মহিলাকে। বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ব্যক্তিগত সম্পর্কে গোলমাল থেকেই নাকি গুলি চলেছে। এর আগে নারী নির্যাতনের বেশ কিছু ঘটনায় প্রশাসন ব্যক্তিগত সম্পর্ক বলে হাত ধুয়ে ফেলার চেষ্টা করেছে। আচ্ছা, যদি মেনেও নি যে তারা পূর্ব পরিচিত, তাতে কি পুলিশ দায় এড়াতে পারে বা ঝেড়ে ফেলতে পারে? বাবলু বন্দুক পেল কোথায়? গুলি কেন চালালো সে? কোথায় পেল? কলকাতা নাকি মহিলাদের জন্য নিরাপদতম শহর এবং সেফেস্ট সিটি? এই তো কিছুদিন আগে আপনারা এনসিআরবি রিপোর্ট দেখাচ্ছিলেন, মানে শাসক দলের নেতারা। একবার নয়, বারবার কলকাতা এই তকমা পেয়েছে। সেফ সিটি কি বন্দুকবাজদের জন্য সেফ হয়ে উঠল? চিৎকার করে বলেন না, এই রাজ্যে নারী নিরাপত্তায় কলকাতা সর্বোত্তম। ভারতবর্ষের মধ্যে শুধু নয়, ভূখণ্ডের মধ্যে নারীর নিরাপত্তায় 1 নম্বর এই রাজ্য। নারীর নিরাপত্তায় নয়, নারীর অপমানে, নারীর নিরাপত্তাহীনতায় এ রাজ্য 1 নম্বর। তা এরা প্রতিদিন প্রমাণ করছে। পুলিশ দেখছে। এই তো কয়েকদিন আগে যাদবপুরে বিজয়গড়ে প্রাক্তন প্রেমিকার বাড়িতে গুলি চালায় এক যুবক। অভিযুক্ত যুবক রবি ভরদ্বাজকে গ্রেফতার করেছে পুলিশ। পাটনা থেকে ধরে নিয়ে এসেছিল। এখানেও সেই পুরনো সম্পর্কের জের। পুলিশ অন্তত তাই জানিয়েছে। প্রেমের ফাঁদে পুলিশ কি বিপদ দেখছে? না হলে রাজ্য পুলিশ হঠাৎ ফেসবুকে পোস্ট করে এমন কথা লিখতে যাবে কেন? পুলিশের সাবধানবাণী কি জানেন? প্রেমে পড়বেন বুঝে শুনে। দিন কয়েক আগে নদিয়ার পুলিশ কর্তা রাস্তায় মহিলাদের, এক শ্রেণীর মহিলার, ইয়াং মহিলার বেলেল্লাপনা নিয়ে সতর্ক করেছিলেন। তা নিয়ে কম বিতর্ক হলো না। এরই মাঝে রাজ্য পুলিশের এমন একটা পোস্ট। তবে পুলিশ যা বলছে সেটা কম উদ্বেগের নয়। কিন্তু হুগলির এক ভুক্তভোগী তরুণী পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, প্রতারকের পাল্লায় পড়েছিলেন। কোথায় জানেন? ম্যাট্রিমনি সাইট। চাল ব্যবসায়ী পরিচয়ে হুগলির মহিলার সঙ্গে আলাপ হয়, অনলাইনে কথা। হঠাৎ বিপদের নামে 9 লক্ষ টাকা চায় সেই যুবক। ভাগে ভাগে যুবককে সব মিলিয়ে 43 লক্ষ টাকা দেয় ওই মহিলার পরিবার। অভিযোগ পেয়ে তদন্তে নামে হুগলির পুলিশ। গ্রেফতার হয় 32 বছরের মডেল অভিষেক রায়। অভিষেকের সূত্র ধরে গ্রেফতার জাহির এবং জাহির আব্বাস। পুলিশ বলছে 20 তরুণীকে ঠকিয়ে, মোট 20 জন তরুণীকে ঠকিয়ে 3 কোটি টাকা তুলেছে আব্বাস ব্রাদার্স। ভাবুন, ম্যাট্রিমনি ওয়েবসাইটেও প্রতারকরা বাসা বেঁধে ফেলেছে। তাই পুলিশের সাবধানবাণী, পরিচয়, প্রেম, পরিণয়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় 7 পাকে বাধা, সব ধাপেই সাবধান থাকুন। অবশেষে অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করল এসএসসি। গ্রুপ সি এবং গ্রুপ ডির অযোগ্য তালিকায়
3,512 জনের নাম এসএসসির দেওয়া তালিকার সঙ্গে মিলে গেছে TV9 বাংলার লিস্ট। অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় টিএমসি নেতাদের ঘনিষ্ঠরা, তালিকায় কোচবিহারের যুব তৃণমূল সভাপতির নাম, তালিকায় নাম বাঁকুড়ার তৃণমূল বুথ সভাপতির, লিস্টে নাম আছে শিলিগুড়ির যুব তৃণমূল নেতা, আরও আছে শুনুন তালিকায় দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতার ছেলের নাম, তালিকায় নাম বীরভূমের তৃণমূল বিধায়কের খুড়তুতো ভাইয়ের। এবার কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে। সুমন, যদি তোমার কোনো অ্যাডিশনাল তথ্য দেওয়ার থাকে, এবার এদের কি হবে? দেখো 7:55 এই তালিকা বেরিয়েছে, 8:04 থেকেই নতুন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে কিন্তু এই চাকরি হারা শিক্ষকরা, শিক্ষাকর্মীরা তার সঙ্গে সঙ্গে নতুনরা আবেদন করতে পারছেন। তবে এই যে 3,512 জন, এরা কিন্তু কোনোভাবেই আর আবেদন করতে পারবেন না। এরা শিক্ষা দপ্তরের শিক্ষাকর্মী হিসেবে আর কখনো যোগ দিতে পারবেন না। এদেরকে ব্ল্যাকলিস্টেড করা হলো বলা চলে, এবং এদের তালিকা প্রকাশ করিয়ে এসএসসি বলে দিল যে এই রোল নাম্বার, এই লোকগুলো এরা কিন্তু আর সিস্টেমে আসতে পারবে না। অর্থাৎ এদের কিন্তু শিক্ষাকর্মী বা শিক্ষা থাকার স্বপ্ন চিরকাল অধরাই থেকে যাবে এবার। আর তুমি যেটা বললে যে 44% দুর্নীতি ধরা পড়েছে, তার মধ্যে অধিকাংশ তৃণমূল নেতাদের আত্মীয়ের নাম। রাজা, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে।